তারপর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? কে কোথা থেকে আসলেন? সবাই কি আশেপাশেই বাসা আপনাদের? হ্যাঁ, গাজীপুর কোনাবাড়ি, ওইখান থেকে এখানে আসছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসুন। যাক ভালো। আচ্ছা, আপনাদের হচ্ছে আজকে মা ও শিশু স্বাস্থ্যর প্রথম ক্লাস না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আগে বুঝেন মা এবং শিশু। হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা বলি কি, বাচ্চাদেরকে যখন জন্ম নেয় তখন আমরা তাকে কি বলি? নবজাতক। হ্যাঁ, আর মেডিকেলের টার্মে এটাকে কি বলা হয়? নিউনেট। হ্যাঁ, যখন বাচ্চাটা মায়ের অভ্যন্তরে থাকে, মায়ের গর্ভে থাকে, তখন সেটাকে কি বলা হয় বলেন তো? ধরেন একটা ভ্রূণ বা একটা বাচ্চা মায়ের গর্ভে আছে, তখন আমরা সেটাকে কি বলবো? ফিটাস। এক্স্যাক্টলি, সেটাকে আমরা কি বলি? ফিটাস। আর যখন হচ্ছে সেটা দুনিয়াতে চলে আসে তখন আমরা সেটাকে কি বলি? আচ্ছা, সেটাকে আমরা বলবো নিউনেট। হ্যাঁ, আগে এটা জানতে হবে যে নিউনেট ব্যাপারটা কি। হ্যাঁ, নিউনেট, নিউনেট, নিউনেট মানেটা হচ্ছে কি, যে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আসার পরে প্রথম যে 0 থেকে 28 ডেজ, 0 to 28 ডেজ, এই যে টোটাল সময়টা, সেটাকে বলা হয়ে থাকে, সেই সময়ে এই বাচ্চাটাকে কি বলা হয়? নিউনেট। ঠিক আছে। আচ্ছা, এখন নিউনেট তো চলে গেল 28 দিন পর্যন্ত। 28 দিনের পরে যদি এই 29তম দিন, তখন আমরা এটাকে কি বলবো? ইনফ্যান্ট। সেটাকে আমরা কি বলবো? ইনফ্যান্ট। কতদিন পর্যন্ত এটাকে আমরা ইনফ্যান্ট বলতে পারবো? 1 ইয়ার। 1 ইয়ার পর্যন্ত আমরা এটাকে কি বলবো? ইনফ্যান্ট। আচ্ছা, ইনফ্যান্টের পরবর্তীতে যদি আপনি যান, এখন 1 বছর চলে গেল, 3 বছর বয়স পর্যন্ত আমরা সেটাকে কি বলবো? টডলার। টডলার। আপনি চিন্তা করে দেখেন, কখনো বলেন বেবি, কখনো বলেন হচ্ছে চিলড্রেন, কখনো বলেন হচ্ছে আরও কি কি বলে না? হ্যাঁ, আসলে মেডিকেলের টার্মে বা মেডিকেলের ভাষায় এক একটা বাচ্চার স্টেজ বা স্টেজ ওয়াইজ এক একটা ডেজিগনেশন বা একটা নামে ডাকা হয়। হ্যাঁ, আচ্ছা, নিউনেট চলে গেল, ইনফ্যান্ট চলে গেল, বাকি রইল কি? টডলার। টডলারটা আমরা কখন বলবো? 1 to 3 ইয়ার্স অফ ওল্ড। 1 to 3 ইয়ার্স অফ ওল্ড, সেটাকে আমরা বলবো টডলার। ওকে, তার পরবর্তীতে কি বলতে পারি আমরা? টডলার চলে গেল, 3 বছর পর্যন্ত চলে গেল। এই যে চিলড্রেন আমরা শব্দটা যে উচ্চারণ করি, এরপরে আমরা বলবো সেটা হচ্ছে চিলড্রেন বা চাইল্ড। চাইল্ড অথবা চিলড্রেন। ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখবেন। কেন বললাম এটা মাথায় রাখবেন? বিভিন্ন প্রেসক্রিপশনে কিংবা হচ্ছে ধরেন বিভিন্ন সিরাপ কিংবা হচ্ছে ড্রপের গায়ে লেখা থাকে ফর নিউনেটস, ফর টডলার, হ্যাঁ, ফর চাইল্ড। তখন আপনাদের এটা বুঝতে সুবিধা হবে যে কোনটা নিউনেট, কোনটা চাইল্ড, কোনটা টডলার, হ্যাঁ, কোনটা ফিটাস। আচ্ছা, এখন আসেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আপনাদের এখানে যে টপিকস আছে সেটা হচ্ছে নিউনেটাল কেয়ার। হ্যাঁ, নিউনেটাল কেয়ার। নিউনেট তো বুঝতে পারছেন নাকি? নিউনেট বুঝতে পারছেন না? নিউনেট কোনটাকে বলে? 0 to বলেন 28 দিন পর্যন্ত যেটা। হ্যাঁ, আচ্ছা, এই সময় বাচ্চাটাকে আমরা কি যত্ন নিতে পারি? 0 থেকে 28 দিন পর্যন্ত বয়স আমরা কি যত্ন নিব? এই যত্নটাকে 2টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে। একটা হচ্ছে কি,
ডিউরিং টাইম অফ ডেলিভারি মানে হচ্ছে বাচ্চাটাকে যখন আমি দুনিয়াতে আনবো ঠিক সেই সময় তার কিছু যত্ন নিতে হয়। কেমন যত্নগুলো কেমন হয়? যত্নগুলো হয় হচ্ছে ধরেন আমরা তাকে বের করব, তার যে প্রসিডিউরটা থাকবে এটা দুইটা প্রসিডিউর হতে পারে, একটা হচ্ছে কি বাই সিএস অথবা হচ্ছে কি বাই এনভিডি। এই দুইটা জিনিস বুঝেন তো নাকি? এই দুইটা ধারণা আছে আপনাদের যে কোনটাকে আমরা সিএস বা এনভিডি, এই দুইটা জিনিস কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আসেন হচ্ছে এই সিএস বলতে বোঝায় হচ্ছে সিজারিয়ান সেকশন। আচ্ছা, আর এই যে এনভিডি দেখতে পাচ্ছেন, এই এনভিডি মিনিংস হচ্ছে এনতে হচ্ছে নর্মাল, ভিতে হচ্ছে ভ্যাজাইনাল, ডিতে হচ্ছে ডেলিভারি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। আর সিএসে কি বোঝানো হচ্ছে? সিবাইএসে সিজারিয়ান সেকশন। ওকে, তার পরবর্তীতে কি টার্মটা চলে আসে? টার্মটা চলে আসে যে একটা বেবি যে বের হলো, বের হওয়ার পরে এটা আইদার নর্মাল বা এনভিডি দিয়ে হোক আর সিজারিয়ান সেকশন দিয়েই হোক, একটা বাচ্চাকে কি করতে হয়? তার কর্ডটা কেটে দিতে হয় না? কর্ড বুঝেন তো নাকি? হ্যাঁ, যেটাকে আমরা ভদ্র ভাষায় বা মেডিকেলের আমরা কি বলি? আম্বিলিক্যাল কর্ড। এই কর্ডটাকে আমরা কেটে দিতে হবে, এটা নর্মালি হোক কিংবা সিজারিয়ান সেকশনে হোক। আচ্ছা, এটা যখন কেটে দিব, কেটে দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল করতে হয়, যেমন হচ্ছে যে এটা কেটে দিচ্ছে সে ট্রেইনড কিনা। ট্রেইনড মানে বুঝছেন? তার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা এবং এটা সম্পর্কে তার ধারণা আছে কিনা। এখন ধরেন কথার কথা, কাটাকাটি তো সবাই পারে। আপনার হাতে যদি কেচি দিয়ে দেয়, আপনি যে কোনো জিনিস কেটে ফেলতে পারবেন না? মুরগি কাটা আর মানুষ কাটা তো এক না, ঠিক আছে না? তো এখন এই আম্বিলিক্যাল কর্ডটা কাটারও একটা সিস্টেমেটিক ওয়ে আছে। কি ওয়েটা কি? বেজ অফ দ্য বেলি বা হচ্ছে বেজ অফ দ্য অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেন থেকে এটার একটা নির্দিষ্ট গ্যাপে কাটতে হবে। তো এটা কতটুকু গ্যাপে কাটবো? অ্যাবডোমেন থেকে 2.5 সেন্টিমিটার অর 3 সেন্টিমিটার দূরে এসে আমরা এই কর্ডটাকে কেটে দিব, ঠিক আছে? ও সরি, 2 ইঞ্চ দূরে এসে বা একটু বাড়তি যে অংশটা থাকে সেটাকে রেখে তারপরে হচ্ছে আমরা কি করব? ক্লাম্প করব। ক্লাম্প মানে বুঝছেন? দেখবেন একটা ক্লিপ ব্যবহার করা হয় যে কোনো বাচ্চাকে যখন ডেলিভারি করানো হয়, ডেলিভারির পরে দেখবেন বাচ্চার আম্বিলিকাসে বা নাভিতে একটা ক্লিপ বসানো আছে। এটা দিয়ে কি করে? ক্লাম্প করে। ক্লাম্প মানে কি? ক্লাম্প করার মিনিংটা হচ্ছে মায়ের সাথে যে তার একটা ইন্টারকানেকশন ছিল বা মায়ের প্লাসেন্টার সাথে যে তার একটা ইন্টারকানেকশন ছিল, এটাকে আমি বন্ধ করে দিলাম। বুঝতে পারছেন? যত ধরনের ইনকামিং আউটগোয়িং ছিল সেটাকে আমি কি করলাম? বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে কি হলো? যখন আমি কেটে দিব, কেটে দিলে কি হবে? যে অংশটা বের হয়ে যাওয়ার কথা সেটা আর বের হইতে পারলো না, এবং যে অংশটা বাচ্চার বডির সাথে লাগানো আছে সেটা ওপেনও রইল না। ওপেন থাকলে কি হতো? যে লিকুইড আছে বাচ্চার বডিতে এটা দিয়ে বের হতে থাকতো, ঠিক আছে? ফলে বাচ্চার জন্য এটা খুবই ক্ষতিকর হয়ে যেত। আচ্ছা, এটা গেল। হ্যাঁ অবশ্যই বোথ সাইডে ক্লাম্প করতে হবে, না হয়তো থাকবে না। আচ্ছা, তার পরবর্তীতে আসেন হচ্ছে ক্লাম্প করে দিলাম। ক্লাম্প করে আমরা সেটাকে এসেপ্টিক্যালি বলতে কি বোঝায়? আপনি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতেছেন সেটা অবশ্যই হয় বয়েলড হইতে হবে আর না হয় কি হইতে হবে? হয় সেটাকে বয়েল থাকতে হবে, না হয় অটোক্লেভ করা থাকতে হবে। এই দুইটা প্রসিডিউরের মাধ্যমে আপনি এটাকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। আপনি যদি নর্মালিও করান কিংবা আপনি কি করাচ্ছেন সিজারিয়ান সেকশনে করাচ্ছেন, যেটাই করান আপনাকে ওই যে ইনস্ট্রুমেন্টটা থাকে ওইটাকে অবশ্যই হয় বয়েলড আর না হয় হচ্ছে অটোক্লেভিং। এই দুইটার মাধ্যমে এটাকে কি করতে হবে? স্টেরিলাইজড মানে পরিচ্ছন্ন রাখতে হবে, না হয় কি হবে? বাচ্চার এবং মায়ের দুজনেরই ইনফেকশন হবে। ওকে, এর পরবর্তীতে আসেন হচ্ছে পরবর্তীতে এখন বাচ্চাটা দুনিয়া চলে আসলো, এখন আমি তার কি যত্ন নিতে পারি? ফার্স্ট অফ অল আমরা যেটা করব, মায়েরটা তো মায়ের জন্য করব, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাচ্চার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল হচ্ছে বাচ্চার যে ওরাল ক্যাভিটি থাকে, ওরাল ক্যাভিটি বুঝেন? মুখের অভ্যন্তরে আমরা কি করব? দেখব যে তার ওই যে মিকোনিয়াম বা হচ্ছে কোনো ধরনের কোনো তরল বা অ্যামনিওটিক ফ্লুইড বা কোনো ধরনের ডাস্ট বা ওয়াস্ট ম্যাটেরিয়াল তার মুখে আটকে আছে কিনা, ঠিক আছে? কারণ কেন দেখবো এটা? যদি মুখে এটা আটকে থাকে তাহলে তার শ্বাস নিতে সমস্যা হবে, শ্বাস নিতে সমস্যা হলে বাচ্চাটা বাঁচবে না। আচ্ছা, তখন আমরা কি করব? তারটা হয় আমরা আঙুল দিয়ে চেক করব আর না হয় হচ্ছে কোনো সাকার দিয়ে বের করে নিয়ে আসবো।
বা এটাকে আমরা দেখব। এরপর আমরা কি দেখব, তার যতগুলো ওপেনিং আছে, ওপেনিং মানে বুঝেন খোলা অংশ, যেমন কান, নাক, এবং তার হচ্ছে অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেল বুঝেন মানে কি বলেন তো, পায়ুপথ, এগুলো ঠিকঠাক আছে কিনা, স্বাভাবিক আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি এগুলোতে আছে কিনা, এই সবগুলো আমরা চেক আউট করবো। এটা নর্মালি হোক কিংবা সিজারে হোক, দুইটার ক্ষেত্রে কিন্তু একই যত্নগুলো নিব। তার পরবর্তীতে আমরা কি করব, বাচ্চার রেসপিরেটরি রেট, সে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটা স্বাভাবিক আছে কিনা, সে ঠিকভাবে নিতে পারতেছে কিনা সেটা আমরা দেখব। তার পরবর্তীতে কি দেখব, তার জেনিটালিয়াটা ঠিক আছে কিনা, সেখানে কোনো ধরনের ইনফেকশন, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখব। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমাদের একটা ধারণা আছে না যে বাচ্চাকে বের করার পর পরে গোসল করাই দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, গোসল করায়, কে করায়? না, এটা ভুল। বুঝতে পারছেন? এটাই তো বললাম যে ওই যে দাদি, চাচি, হ্যাঁ, নানি, খালা, হ্যাঁ, ওরা ওরা কি করে, বা ওই যে আমি আবার মানে অন্যভাবে নেবেন না, যে কিছু বদ্ধ নিয়ম থাকে না, যে মানে অজ্ঞ হুজুর থাকে না, হুজুর কিন্তু সবাই খারাপ নন, মাদ্রাসার অবশ্যই প্রয়োজন আছে, হুজুরদেরও লাগবে, কারণ আমাদেরকে ধর্ম শিখাবে কে, আমাদেরকে নির্দেশনা কে দিবে। কিন্তু যারা ফাউল, যারা আসলে ফালতু, তাদেরকে নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, তারা কি করে, একটা নিয়ম করে দিছে যে বাচ্চাকে অমুক করতে হবে, তমুক করতে হবে, নাভির মধ্যে তেল দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কিচ্ছুর দরকার নেই। একটা বাচ্চাকে প্রথম 3 দিন, কয়দিন, কোনোভাবেই তাকে গোসল করাবেন না, কোনোভাবেই না, না, নাথিং, কিচ্ছু না, সে র থাকবে, একদম র থাকবে। র মানে কি, যেভাবে আছে সেভাবে থাকবে, নিট থাকবে, আমরা যেটাকে বুঝাই র বা নিট। তার মানে হচ্ছে কি, বাচ্চাটা যেভাবে দুনিয়ায় আসছে সে সেভাবেই থাকবে প্রথম 3 দিন। তাকে না আপনার, হ্যাঁ, তার মানে কি মায়ের গর্ভের যে ময়লা ছিল সেগুলো সহ দিয়ে দিবে আপনার কাছে, না, সেটা নর্মাল ওয়ার্ম ক্লথ দিয়ে, যেটা গরম, কাপড়টা অবশ্যই গরম হতে হবে, এবং কি হইতে হবে, সেটা পরিচ্ছন্ন থাকতে হবে, এবং এটা খেয়াল রাখতে হবে এটা যেন এই বাচ্চার আগে আর কেউ ব্যবহার করে নাই এমন হয়। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, কারণ বাচ্চার স্কিন আপনার আমার চেয়ে 100 গুণ ময়েশ্চার সম্পূর্ণ। বুঝতে পারছেন? আচ্ছা, তাই হচ্ছে বাচ্চাকে আমরা কতদিন পর্যন্ত গোসল করাবো না? 3 দিন, কোনোভাবেই না। বুঝতে পারছেন? দরকারই নাই। আচ্ছা, তার পরবর্তীতে আসেন, এই গেল হচ্ছে বাচ্চার যত্ন নেয়। এবার আসেন হচ্ছে আরেকটা ব্যাপার রয়ে যায়, যে বাচ্চার খাবার দাবার। খাবার দাবারের ব্যাপারটা হচ্ছে কি, চেষ্টা করবেন 30 মিনিটের মধ্যে, কত মিনিট, উইদিন 30 মিনিটসের মধ্যে মা এবং বাচ্চাকে একসাথে রাখার চেষ্টা করবেন, এবং কি করবেন, মায়ের শাল দুধটা যেন বাচ্চা পায়। কত মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে যেন পায়। বুঝতে পারছেন? এখন যদি মা যদি সেন্সলেস থাকে, তাহলে আশেপাশে অবশ্যই মহিলারা থাকবে, নার্সরা থাকবে, তারা কি করবে, মায়ের ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা করতে হবে, কারণ এই শাল দুধ যদি মিস হয়ে যায় বাচ্চার ম্যালনিউরিশড হবে। বুঝতে পারছেন? এবং কিছু উপাদান আছে সেটা তার বডিতে একদম আমৃত্যুই অনুপস্থিত থেকে যাবে। বুঝতে পারছেন? যেমন একটা উপাদান থাকে ইমিউনোগ্লোবুলিন এ, এটা বলতে পারেন এটা টোটালি অ্যাবসেন্টই থেকে যাবে। বুঝতে পারছেন? শাল দুধটা খুবই জরুরি হয়। আচ্ছা, শাল দুধটা কতদিন পর্যন্ত থাকে? বাচ্চা কাচ্চা নাই আপনাদের? হ্যাঁ, নাই। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন হচ্ছে 3 ডেজ, মিনিমাম 3 to 4 ডেজ এটা কন্টিনিউ থাকে। আচ্ছা, এখন আসেন হচ্ছে বাচ্চা যদি খেতে না চায়, ধরেন অনেক বাচ্চা আছে না, খুব কান্নাকাটি করতেছে কিন্তু সে খেতে পারতেছে না। মনে রাখবেন, বাচ্চা কিন্তু সাকিংটা মায়ের পেট থেকে শিখে আসে। সাকিং মানে বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু বাচ্চা মায়ের পেট থেকে শিখে আসতেছে, কিন্তু তারপরেও যদি বাচ্চা এটা খেতে না চায় বা সে যদি সাক করতে না পারে, ভুলেও কখনো বাচ্চাকে ফিডার দিতে যাবেন না, ভুলেও না। কেন দিতে যাবেন না? এখন ধরেন অনেকের মানে যে মা, তার চেয়ে বা হচ্ছে একটা বলে না আমাদের বাঙালির কথায়, যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এরকম একটা কথা থাকে না, যে আসলে এটা আসলে বাস্তবতা। যে একটা বাচ্চা খাচ্ছে না, মনে রাখবেন একটা বাচ্চা, নবজাতক বাচ্চা যখন দুনিয়াতে আসে তার কাছে স্টোরড থাকে 3 ডেজের খাবার। সে 3 দিন যদি কিছু নাও খায় সে বেঁচে থাকবে, সুস্থভাবে বেঁচে থাকবে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু কি করা হয়, যে মায়ের দুধ খাচ্ছে না, মায়ের দুধটা আনতে পারতেছে না, বা দুধ ওই রকমভাবে পাচ্ছে না,
তিনটা কিন্তু তিন জিনিস। মায়ের দুধ খাচ্ছে না বা খেতে পারতেছে না বা বাচ্চা নিচ্ছে না, সেখানে কি করবেন, বারবার আপনি চেষ্টা করুন। বারবার মানে কি, বারবার দেওয়ার চেষ্টা করবেন না, আপনি টানা কয়েকবার 8-10 বার তাকে সাক করানোর চেষ্টা করবেন, 10-15 বার চেষ্টা করবেন, চেষ্টা করে 5-7 মিনিট বা 10 মিনিট 15 মিনিট গ্যাপ দেন। 15 মিনিট পরে আবার চেষ্টা করেন, না হলে আরও 15 মিনিট যাক, তারপরে আবার চেষ্টা করেন, বাচ্চা অবশ্যই সাক করবে, কনফার্ম। কিন্তু অনেকে দেখা যায় 2-3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাওয়ার পরেও যখন বাচ্চা প্রপারলি সাক আউট করে না, তখন কি করে, একটা ফিডার কিনে এনে দুধ নিয়ে বাচ্চার মুখে দিয়ে দেয়। এই তো বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়। বাচ্চার সাইজে মানে বড় হয়ে যায়, কিন্তু আসলে বাচ্চার মধ্যে কোনো ম্যাচিউরিটি থাকে না। বুঝতে পারছেন? মনে রাখবেন, যেই বাচ্চাকে কখনোই ফিডার দেয়া যাবে না যদি না খুব বেশি প্রয়োজন হয়। এটা সবসময় মনে রাখবেন। দুধ না পাইলে হচ্ছে গাইনোকোলজিস্টের সাথে কথা বলবে, ডাক্তারের পরামর্শ নিবে। তারপরেও যদি মনে করা হয় যে না, বাচ্চা আসলেই খুব ডেফিসিয়েন্সি হয়ে যাবে নিউট্রিশনের, তখন না হয় ডাক্তারই আপনাকে বলে দিবে আপনি ফিডার কন্টিনিউ করেন। কিন্তু এর আগে আপনারা পাকনামি করে কখনো কোনো বাচ্চাকে ফিডার দিতে যাবেন না। কারণ আপনি যখন ফিডার দিতে যাবেন, বাচ্চাটা মনে রাখবেন, একটা বাচ্চা যখন মায়ের ব্রেস্ট সাক করে দুধ খেয়ে বড় হবে, তার যে ম্যাচিউরিটি হবে, তার যে প্রপার গ্রোথ হবে, তার যে ব্রেনের ডেভেলপমেন্ট হবে, একটা ফিডার খাওয়া বাচ্চার চেয়ে এটা অনেক বেশি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কথা বলে না গ্রামে যে পরিশ্রম করে পাওয়া জিনিস দীর্ঘদিন টিকে থাকে। আর সহজে যেটা পাবে, কারণ একটা ফিডারের যে নিপলসটা থাকে, এটা খুব সহজে এটা থেকে দুধটা বের হয়ে চলে আসতেছে, তো বাচ্চা আর কোনো দিনই মায়ের দুধ খাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবং যদি আপনি গাভীর দুধ বাচ্চাকে ইনটেক করান মায়ের দুধের পরিবর্তে, কিংবা হচ্ছে প্রসেসড মিল্কটা যখন আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চার বডিতে দেখবেন এক্সেস অ্যামাউন্টে ফ্যাট জমে যাবে। কিছু বাচ্চা আছে দেখবেন বয়সের অনুযায়ী তারা হ্যামার। আলটিমেটলি কিন্তু এটা হয়তোবা আপনাদের কাছে দেখতে ভালো লাগতেছে, কিন্তু বাচ্চা কিন্তু দেখবেন ওই বাচ্চাটা সবচেয়ে বেশি অসুস্থ হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এবার আসেন হচ্ছে বাচ্চাকে একটা ইনজেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে ইনজেকশন ভিটামিন কে। ভিটামিন কে এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে 1 মিলিগ্রামের হয়, আর হচ্ছে 5 মিলিগ্রাম 0.5 মিলিগ্রামের হয়। বাচ্চার ওজন যদি 1 কেজির কম হয় তখন আমরা দেই, বা হচ্ছে 0.5 মিলিগ্রামের, আর যদি হচ্ছে কেজির বেশি হয় তখন আমরা দিব কি 1 গ্রামের। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আসেন হচ্ছে আম্বিলিকাস নিয়ে। অনেকে কি করে, এখানে তেল দিচ্ছে, এখানে ওইটা দিচ্ছে, এটা দিচ্ছে, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই আম্বিলিকাসে আপনাদের ধরারই দরকার নেই। বুঝতে পারছেন? যে নাভি এমন করতে হবে, অমুক করতে হবে, এটা নাড়াইতে হবে, হ্যাঁ এভাবে রাখতে হবে, ওইভাবে রাখতে হবে, না, কোনো কিচ্ছুর দরকার নেই। আপনার ওইখানে না তাকাইলেও হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, বলেন। হ্যাঁ, ওইটা হইলে তখন আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ঠিক করে দিব। বুঝতে পারছেন? কিন্তু আপনারা যখন ওই যে তেল দিতে যাবেন, সরিষার তেল দিতে যাবেন, অমুক দিতে যাবেন, তমুক দিতে যাবেন, তখন এই ইনফেকশনটা মাস্ট বি হবে। বুঝতে পারছেন? এটা কখনোই করতে যাবেন না, কারণ বাচ্চাকে আপনার ধরার কোনো প্রয়োজনই নাই। শুধু তার জামা কাপড়গুলো 24 ঘন্টার বেশি রাখবেন না, এগুলো পরিবর্তন করে দিবেন। আর সাথে কি করবেন, তার ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে হচ্ছে কি না এটা খেয়াল রাখবেন। তার পায়খানা পেশাবটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। পায়খানা পেশাবটা কীভাবে বুঝবেন, বাচ্চা কখন পায়খানা করবে, কখন পেশাব করবে। 24 ঘন্টার মধ্যে বাচ্চা পায়খানা করবে। বুঝতে পারছেন? জন্মের 24 ঘন্টার মধ্যেই বাচ্চা পায়খানা করবে। যদি না হয় এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন বা বলবেন যে আমার বাচ্চা কিন্তু পায়খানা করেনি। ইউরিনেশন 24 ঘন্টার মধ্যেই বাচ্চা ইউরিনেশন হয়ে যাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাদের একদিন দেরি হতে পারে, কারণ ওই যে প্রথম দিন তো সে কিছু খাচ্ছে না, তো তার বডিতে যেটা স্টোরেজ আছে সেটাই যাচ্ছে, তো তার তো আর নতুন তরল বডির ভিতরে না যাওয়ার দরুন প্রোডাকশনও হচ্ছে না। এখন ধরেন আপনি এক জায়গায় পানি দিলেন না, তাহলে পানি আসবে কোত্থেকে? অবশ্যই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি কোনো বাচ্চা না খায় কোনো সমস্যা নেই, যে আমার বাচ্চা খাচ্ছে না, আজকে 2য় দিন হয়ে গেছে, ঠিকঠাকভাবে দুধ টানতেছে না, কোনো সমস্যা নেই, আরও একদিন সময় আছে হাতে। ঠিক আছে, প্যানিক হওয়া যাবে না এবং বাচ্চাকে কোনোভাবেই ফিডার দেওয়া যাবে না। 2টা কথা মনে রাখবেন, কোনো প্রেগনেন্ট লেডিকে সিজারিয়ান সেকশনে নেওয়া যাবে না, না নেওয়ার চেষ্টা করতে হবে। নেওয়া যাবে না মানে হচ্ছে, এখন যদি আপনারা জোর খাটান যে আমার যেমনি হোক নর্মালি লাগবে, তাহলে কিন্তু মা বাচ্চা দুইটাই মরে যাবে। প্রয়োজন ভেদে আর কি চেষ্টা করতে হবে যেন নর্মালি ডেলিভারিটা করানো যায়।
আর বাচ্চার ক্ষেত্রে মনে রাখবেন কখনো ফিডার যেন না দেওয়া হয়, এই দুইটা বিষয়ই খুব সেন্সিটিভ। ঠিক আছে, না এগুলো একদম ফালতু কাজ, একদম ফালতু কাজ। বললাম কি যে এটা একদমই ফালতু কাজ, বরং এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কেন আমি আপনাকে বলি, আমি যে বড় হয়ে গেছি, এখন আপনি 1 চামচ মধু গিলতে গেলে দেখবেন আপনার গলায় খুব শক্ত মনে হয়। আপনি যদি কোনো কিছুর সাথে না মিশে ডাইরেক্ট মধুটা গিলতে যান, হয়তো আপনার বডির ম্যাচুরিটির জন্য আপনার কাছে ফিল হবে না। মধু কিন্তু পানির চেয়ে শক্ত বা মায়ের দুধের চেয়ে শক্ত, শক্ত জিনিস না। বাচ্চা তো মায়ের দুধই গিলতে গেলে নাকে মুখে উঠে যায়। এখন আপনি যে বাচ্চার মুখে এই শক্ত জিনিসটা দিয়ে দিলেন, এটা যদি সে গিলতে না পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে একদম ফালতু কাজ। এখন বলতে পারেন স্যার যুগ যুগ ধরে, হ্যাঁ যুগ ধরলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বইয়ে যদি আপনি যান, আপনি যদি বিজ্ঞানসম্মত রাস্তায় আসেন, এগুলো একদমই ফালতু কাজ। ঠিক আছে, ওকে। ভিটামিন কে একটা ইনজেকশন। আচ্ছা, এই ভিটামিন কে এর ব্যাপারটা হচ্ছে কি, বাচ্চার ভিটামিন কে এর মূল কাজটা কি থাকে, যে তার প্রপার বডিটা যেন ডেভেলপমেন্ট হয়, বডির বোনসগুলো যেন প্রপার ডেভেলপমেন্ট হয়, বডির ক্যালসিয়াম কিংবা হচ্ছে পটাশিয়ামের ঘাটতিটা যেন বডিতে না হয়, এবং ঠিকঠাকভাবে যেন তার বডিতে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের প্রোডাকশনটা ঠিক থাকে। এটাকে কন্টিনিউ করার জন্য আমরা সেফটি রুল হিসেবে পটাশিয়াম কে এর যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা দেওয়া হয়। হ্যাঁ, আফটার বার্থ, ইমিডিয়েট আফটার বার্থ, বাচ্চা যখন জন্ম হবে তখনই আমরা দিয়ে দিব। এভরি বাচ্চার ক্ষেত্রে লাগবে, যে কোনো নবজাতকের ক্ষেত্রেই লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় পটাশিয়ামের ঘাটতি থাকে কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে, পটাশিয়ামের কি হয়, ঘাটতি হয়ে যায়, পটাশিয়ামের লেভেলটা কমে যায়, তখন ওই বাচ্চার তো আবার বোনসের ডেভেলপমেন্ট হবে না, তার দৈহিক গঠন ঠিক হবে না, তো এটা সমস্যা না? সরি, না না না, এই আপডেট ট্রিটমেন্টে সিঙ্গেল ডোজই এনাফ। ঠিক আছে, আপডেট ট্রিটমেন্টে সিঙ্গেল ডোজ ইজ এনাফ। ওকে, ওইটা আসলে আপনাদের হাতে নাইও। আপনারা যদি নর্মাল ভ্যাজানাল ডেলিভারি করান, সিঙ্গেল ভায়াল নিয়ে আসবেন, সিঙ্গেল একটা ভায়ালই পাওয়া যায়, এটাতে কোনো আপস অ্যান্ড ডাউনস হয় না, সিঙ্গেল ভায়ালই পাওয়া যায়, সেটাকে আপনি নিয়ে এসে অ্যাডমায়ার করে দিবেন, এটা হচ্ছে একটা। আর যদি আপনি হসপিটালে নর্মাল ডেলিভারি করান বা হচ্ছে সিজারিয়ান সেকশনে করান, ওইটা আপনাদের অবধিত আর আসতেছেই না, ওইটা নার্সরাই দিয়ে দিবে। আচ্ছা, শুধু নর্মাল পজিশনের সাথে কিন্তু নর্মাল ডেলিভারি নয়, নর্মাল ডেলিভারি হবে কি, পেশেন্ট মানে মায়ের কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, মায়ের যদি হাইপার টেনশন থাকে, এক নম্বর হচ্ছে হাইপার টেনশন, 2 নম্বর হচ্ছে জিডিএম, মায়ের সমস্যাগুলো বলতেছি। এগুলো যদি কোনো ফিমেল বডিতে বিদ্যমান থাকে, বাচ্চা যদি স্বাভাবিক পজিশনেও থাকে, তাহলে সেই বাচ্চাকে নর্মালি ডেলিভারি করানো পসিবল না। এবং কি মায়ের যদি প্রোটিনের লেভেল, বডির প্রোটিন থাকে, সেটাও যদি স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যায়, বুঝতে পারছেন, তখন এই বাচ্চাকে কোনোভাবেই আর বের করা অবভিয়াসলি। এখন আপনারা তো ফিট না, কি করা যাবে বলেন? এখন আপনারা ফিট না, আনলে দেখা যায় যখন নেওয়া হয়, যখন বলে যে চাপ দেন, পেশেন্ট কাঁপে, কনভালশন। কনভালশন মানে হচ্ছে কি, খিঁচুনি হয়। খিঁচুনি হলে সে তো নিজেই কাঁপতেছে, সে বাচ্চাকে চাপ দিয়ে বের করবে কি? এই যে অবস্থাগুলো থাকে, এটার কারণটা কি? মূলত কারণ হচ্ছে যে আমাদের এখনকার সময় যে লেডিরা আছেন, তারা কিন্তু আগের দিনকার যে লেডিরা ছিল তাদের মতো কোনো ওয়ার্ক বা কাজের লোড তাদের নাই। তারা ফিজিক্যালি খুব সফট মাইন্ডেড থাকে এবং তাদের পেইন সেন্সেশনটা খুব কম থাকে, ব্যথা সহ্য করার যে একটা ক্ষমতা, এটা তাদের নাই বললেই চলে, বুঝতে পারছেন? ওকে, এইসব কারণগুলোতে
আসলে আলটিমেটলি আর কোনো কিছু করার থাকে না, বাধ্য হয়েই সিজারে যেতে হয়। সবচেয়ে বড় যে সমস্যাটা থাকে প্রথম দুইটা যেটা বললাম, একটা হচ্ছে হাইপারটেনশন, আর একটা হচ্ছে প্রি অ্যাক্লামসিয়া যেটা বলে দিলাম, ঠিক আছে, হাইপারটেনশন এবং প্রি অ্যাক্লামসিয়া, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে কি আসে? ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। মাতৃত্বকালীন সময়ে দেখবেন কিছু কিছু নারীর ক্ষেত্রে কি হয়, ডায়াবেটিস মেলাইটাসটা দেখা দেয়। যাদের ক্ষেত্রে এরকম হয় তাদের ক্ষেত্রে বাচ্চাটার একটা অবস্থা তৈরি হয়, বাচ্চাটা স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে যায়, কিংবা বাচ্চার হেডের যে ব্রেথ, মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে একটা দূরত্ব থাকতে হয়, এটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। তো বেশি হলে এটা তো ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসবে না, বুঝতে পারছেন? তখন কি করা হয়, আর কোনো ওয়ে না থাকলে সিজারে চলে যেতে হয়। ওকে, আচ্ছা, এটা পেশেন্টকে যদি আপনি নর্মাল ডেলিভারি করতে চান, প্রথমত হচ্ছে আপনাকে তার টোটাল 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজে কমপক্ষে 4 বার ডাক্তারের কাছে যেতে হবে। এতে তার অসুস্থতা থাকুক অসুস্থতা না থাকুক, কয়টা চেক আপ করতে হবে? 4টা। 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে তাকে একটা ডায়েট মেনটেন করতে হবে। ডায়েটটা এমন হওয়া যাবে না যে আমি একদিন সারাদিন বার্গার এবং পিৎজার উপরে রইলাম, তারপরের দিন আবার কিছু খাইলাম না, তারপরের দিন একটু হালকা ভাত খাইলাম। এটা কি ডায়েট হলো? না। তার ব্যাপারটা থাকবে সে 5 বেলায় খাবার খাবে, স্বাভাবিক খাবার, যেটাতে কি থাকবে, প্রোটিনের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ তার তো চাহিদা বেড়ে যাবে। তার জন্য এক ধরনের প্রোটিন দরকার, তার বডিতে আরেকটা মানুষ বড় হচ্ছে, তার জন্য আরও প্রোটিনের দরকার না, কারণ প্রোটিন ছাড়া বডি বিল্ডিং হবে কিভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে হচ্ছে তাকে মিনিমাম কিছু এক্সারসাইজ আছে, এটা যারা গাইনি ডক্টর ওরা বলতে পারবে, 12 থেকে 14টা এক্সারসাইজ আছে। সে প্রতিদিনই এই 24 ঘন্টায় সে এই 10-12টা এক্সারসাইজকে কি করবে, প্রতিদিনই করবে অল্প অল্প করে। এতে কি হবে, তার ইউটেরাসটা প্রেশার নেওয়ার জন্য ক্যাপাবল হবে, সে আস্তে আস্তে ব্যথা সহ্য করার ক্ষমতাটা তার বাড়বে, বুঝতে পারছেন? তার যে হাইপারটেনশন হওয়ার কথা, যেটা বললাম উচ্চ রক্তচাপ, এটা তার থাকবে না। তার পরবর্তীতে কি হচ্ছে, তার যে ডায়াবেটিস, এই যে সে একটু একটু ওয়ার্কআউট করতেছে, 9 মান্থ কিন্তু অনেক লম্বা সময়, অনেক লম্বা সময় না বলেন? এই সময়টাতে যদি একটা মানুষ শুধু খায় আর বসে থাকে, খাওয়া দাওয়া করে আর বসে থাকে, তখন কি হবে, তার বডিতে হিউজ অ্যামাউন্টে ফ্যাট জমে যাবে, ফ্যাট জমে যাবে, তার বডির কি হবে, ওয়েটটা অতিরিক্ত মাত্রায় গেইন হয়ে যাবে। তখন তো সে আর কি করতে পারবে না, গ্লুকোজ লেভেলটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না, গ্লুকোজ লেভেলটা তখন বেড়ে যাবে। তো গ্লুকোজ লেভেল বেড়ে গেলে বাচ্চারও সাইজ বড় হয়ে যাবে। তাহলে তাকে কি করতে হবে, প্রতিদিন তাকে কমপক্ষে একটু হাঁটাহাঁটি করতে হবে। হাঁটাহাঁটি মানে কি দৌড়াবে না, স্বাভাবিক যে হাঁটাহাঁটি, হ্যাঁ হাঁটাহাঁটি করতে হবে, একটু চলাফেরার মধ্যে থাকতে হবে, সারাদিন শুয়ে থাকলে হবে না। আচ্ছা, এখন আসেন হচ্ছে কাজ করার বিষয়, সে কোনো ভারী কাজ করবে না, কিন্তু যে কাজগুলো করা যায়, যেমন কথার কথা বলি, কেমন হতে পারে কাজগুলো, হ্যাঁ ঘর ঝাড়ু দিচ্ছে, এটা দেয়া যেতেই পারে, মানে হালকা যেই কাজকর্মগুলো থাকে, হ্যাঁ কোনো ধরনের ভারী কাজ করা যাবে না। সিঁড়ি বেয়ে ওঠা যাবে না উপরে, সিঁড়ি বেয়ে একটা আছে না যে বারবার সিঁড়ি বাড়িতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, এগুলো করা যাবে না। তার পরবর্তীতে হচ্ছে কি, কোনো জার্নি থেকে বিরত থাকা উচিত, যে কোনো ধরনের জার্নি, এটা এয়ার জার্নি হলেও বিরত থাকা উচিত, যে আমি এয়ারে যাব, ল্যান্ডিং আর ইয়ে করবে, না, এখানেও যাওয়া যাবে না, সে টোটালি রিজার্ভ থাকবে। লাস্ট একটা অপশান আছে, যদি সম্ভব হয়, যেটা বাইরের দেশে করা হয়, যে টোটাল এই 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজে সে ইন্টারকোর্স থেকে দূরে থাকবে, বুঝতে পারছেন? যেটা খুব স্ট্রিক্টলি বাইরের দেশে মেনটেন করা হলেও আমাদের কন্টিনেন্টগুলোতে মেনটেন করা হয় না। কিন্তু আপনি আপনার চাচি, মা, অমুক তমুককে জিজ্ঞাসা করে দেখেন, যারা 16-17 জন করে বাচ্চা টাচ্চা নিত, তারা কিন্তু এগুলো কোনো না কোনোভাবে এই সবগুলি তারা মেনটেন করে আসছে, বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে একটা পেশেন্টের করণীয়। এগুলো যদি সে কন্ট্রোল করে মেনে চলে, আশা করি তার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। কিন্তু অবশ্যই তাকে কী করতে হবে, 4 বার চেক আপে থাকতে হবে। তাহলে চেক আপ করলে কী হবে, যেখানে তার শর্ট বা যেখানে তার ডেফিসিয়েন্সি আছে, যেখানে তার জটিলতা হতে পারে, সেটা তাকে বলে দিবে, সে সেটা রিকভার করে নিবে। দ্যাটস ইট। কমে যায়, হ্যাঁ, ওই যে
ওই যে বললাম প্রথম কথাটা হচ্ছে যে তারা কোনো একটা চেক আপে থাকে না। আপনি যান, যত প্রেগনেন্ট ফিমেল আছে, এখানে 2জন ফিমেল আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে ওনারা 4বার গেছিল কিনা। গেছিলেন আপনারা? গেছেন? হয়তো আপনি গেছেন, কিন্তু যদি মনে করেন 50 জনকে দাঁড় করানো হয়, 30 জন কি 40 জনই বলবে যে কোনো এগুলোকে যাইতে হয় নাকি। তো এই হচ্ছে একটা বড় কারণ কোথাও না কোথাও কি হয়, একটা জটিলতা রয়ে যায়, যেটা যখন আপনার ডেলিভারির সময়টা চলে আসে তখন এটা প্রকট হয়ে যায়, তখন তো কিছু করার থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু নেগলিজেন্সি হসপিটাল কর্তৃক আছে, এটা যে একদম আমরা না ফেলে দিতে পারবো না, হসপিটালেও কিছু নেগলিজেন্সি আছে। হ্যাঁ, ওইটা ধরলাম আমি না হয় 5%, কথার কথা ধরলাম আমি 5%, বাকি 95% কিন্তু আসলেই পেশেন্টের অবস্থা খারাপ থাকে, আসলেই পেশেন্টের সমস্যা থাকে। এখন বাংলাদেশে, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হয় 2টা, একটা দেখবেন হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আর এটা হচ্ছে, এই 2টা সমস্যা আমাদের লেডিদের বাংলাদেশে বর্তমানে খুবই বেশি। আপনি কি বললাম যে 10 জনকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, 10 জন যারা মোটামুটি চেক আপ করাইছে হরমোনের, তাদের মধ্যে আপনি কমপক্ষে 3 থেকে 4 জনকে পেয়ে যাবেন। 10 জনে 3 থেকে 4 জন পাবেন, তাহলে 100-এ হিসাব করে দেখেন, থাকেই। ওকে, রক্তচাপ ঠিক আছে, কিডনিও নাই এবং ডায়াবেটিস নাই, এক্ষেত্রে ব্যথাও কম, তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় বলতে এক্ষেত্রে সে পরামর্শ করে যদি তার পসিবল তো এক্ষেত্রে কোনো ব্যথা ওঠার কোনো ইয়ে আছে? হ্যাঁ, দেওয়া হয়, অক্সিটোসিন দেওয়া হয়, কিন্তু আপনি দিতে যাবেন না, ঠিক আছে? সেখানে দেওয়া হয় অক্সিটোসিন দেওয়া হয়, কিন্তু এগুলো আপনারা দিতে যাবেন না, কারণ আপনারা যদি ডোজ ঠিকঠাকভাবে না দিতে পারেন বা ঠিকঠাকভাবে ইনজেক্ট করা না হয় বা নেওয়া না হয়, তখন বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, কষ্ট করে একটু ক্লিনিকে বা হসপিটালে নিয়ে যাবেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে কেয়ার, হ্যাঁ, যে একটা নবজাতকের ক্ষেত্রে আপনি কি কি যত্ন নেবেন, ঠিক আছে? এই নবজাতকের যত্নের ব্যাপারটা এতটুকুই। আচ্ছা, এখন আসেন কয়েকটা ব্যাপার আছে। যখন একটা নতুন বাচ্চা আসবে, নবজাতক, তাকে অবশ্যই প্রতিদিন 15 মিনিটস, কত মিনিট? 15 মিনিটস, 15 মিনিট সকালের যে রোদটা থাকে ওই রোদে নিয়ে যাবেন, ঠিক আছে? সকালের যে রোদটা থাকে সেখানে নিয়ে যাবেন, তাহলে কি হবে, তার বডির, দেখবেন বাচ্চাদের বডি থেকে একদম চামড়া উঠে যাচ্ছে, এরকম আমরা দেখি না? বাচ্চাদের স্কিনের যে ময়েশ্চারটা থাকে বা কোনো ধরনের মাইক্রো অর্গানিজম বা অণুজীব যদি জন্ম হয়, আমরা তো এগুলো খালি চোখে দেখি না, সেগুলো যদি জন্ম হয়, ওই যে সানলাইটে কি হবে, তার এগুলো নষ্ট হয়ে যাবে। এবং কি হবে, আমাদের যে ক্যালসিয়ামের লেভেলটা, আপনারা জানেন কিনা, সানলাইটে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে আমাদের বডির ক্যালসিয়ামের লেভেলটাকে বাড়ানো বা ব্যালেন্স করা, প্রোডাকশনে সহায়তা করা, যেটা সানলাইট খুব ভালো সহায়তা করে, এটা যেন বাচ্চাটা পায়। বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, ভিটামিন ডি, যেটা আর কি করেন আপনি কি করেন? থেরাপি, এটা কি? ও আচ্ছা, আচ্ছা, আসলে আমি জানি না, তাই সরি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে আপনার ওই যে এটা বেসিক্যালি বাংলা করে রক্ত, মানে শরীরে যে টক্সিনগুলো সারফেসে জমে, এই সারফেস থেকে টক্সিনগুলো বের করে নিয়ে। আচ্ছা, আপনারা কি ওটি ব্যবহার করেন? অপারেশন থিয়েটারে কাজ করতে হয়? এরকম ব্যবহার করি, কিন্তু এক্স্যাক্টলি কত বেশিও না, মানে এটা হচ্ছে আপনার, আমরা ওই যে এপিডার্মিসের স্তরটা আছে, হ্যাঁ, স্কিন, এপিডার্মিসটা শুধু হালকা একটা ইনসিশন করার পর এয়ার সাক করে ওই টক্সিনটা বের করে নিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের কোনো অ্যানেস্থেশিয়ার দরকার হয়? অ্যানেস্থেশিয়া করা লাগে না, এটা কোনো অ্যানেস্থেশিয়ার প্রয়োজন নেই। মানে এরকম পেইন লাগে না। ও আচ্ছা, ঠিক। ওই যে আপনার বেডের আছে না, যে সিঙ্গা লাগাই, ওরা যেটা করে ট্রেডিশনাল মেথড করে, আমরা করি যে কাপিং থেরাপি, যেটা বলে। ও আচ্ছা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসেন হচ্ছে এইগুলো হচ্ছে একটা বাচ্চার যত্ন নিলেন, যত্ন নেওয়ার পরেও যতই যত্ন নেন বাচ্চার একটু সর্দি কাশি জ্বর হয়ে যায় না? তো এখন আসেন হচ্ছে আপনাদের টপিকস আছে তারপরে যে নবজাতকের নিউবর্ন কোল্ড ইনজুরি। হ্যাঁ, নবজাতকের ক্ষেত্রে যদি ঠান্ডা লেগে যায় তাহলে করণীয়টা কি হবে বা আপনাদের করণীয় কি? হ্যাঁ, ঠান্ডা লাগবে, কাশি হবে। নিউমোনিয়া তো অনেক পরের স্তর ভাই, নিউমোনিয়া হচ্ছে অনেক পরের স্তর। যখন ঠান্ডাটা খুব দীর্ঘ সময় ধরে লেগে যাচ্ছে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না মাল্টিপল টাইম, যে আপনি আজকে ওষুধ খাওয়াইলেন, আজকে প্যারাসিটামল খাওয়াইলেন, অ্যান্টিহিস্টামিন নেওয়াইলেন, 1 সপ্তাহ 15 দিন পর আবার হয়ে যাচ্ছে। এটা কি হলো? একটা কন্টিনিউয়াস রয়ে গেল না, কন্টিনিউয়াস ইনসিডেন্স হয়ে গেছে। এটা যখন ঠান্ডা লাগতে লাগতে এক সময় দেখবেন বাচ্চার কি হচ্ছে, টেনে টেনে শ্বাস নিচ্ছে। হ্যাঁ, বুকের মধ্যে এরকম ভিয়ের মতো একটা অবস্থানের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এদিকে দেখবেন হচ্ছে এটাকে বলা হয় চেস্ট ইন ড্রাউনিং, এগুলো হবে। তখন আমরা ধরবো এটাকে, এবং যখন সে শ্বাস নিবে তখন দেখবেন একটা গড়গড় শব্দ হবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় নিউমোনিয়ার সিমটম। তখন আপনি টেস্ট করাবেন, টেস্ট করাইলে বোঝা যাবে আসলে তার অবস্থাটা কেমন। ওকে, এখন আসেন হচ্ছে আপনাদের বই আনছেন না সবাই? আচ্ছা, বইয়ে আগে আপনারা খুলেন আপনাদের বোঝার জন্য। আচ্ছা, যে নবজাতকে ঠান্ডা লাগা বা এরকম কোনো টপিকস আছে কিনা আপনাদের বুঝতে সুবিধা হবে, এটা খুঁজে বের করেন। পাইছেন? আচ্ছা আচ্ছা, এখন এই ধরনের লক্ষণগুলো কি থাকবে? প্রথমত দেখবেন বাচ্চার ঠান্ডা লাগছে, এটা বুঝবেন কিভাবে? সোজা কথায় হচ্ছে দেখবেন বাচ্চার নেজাল স্নিজিং থাকবে, নাক দিয়ে যে জিনিসটা বের হয় এটার নাম কি শ্লেষার? বলেন তো, গ্রাম্য নামগুলো বলেন তো। এটা গ্রাম্য কতগুলো হাস্যকর নাম আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসেন হচ্ছে এটাকে বলা হয় মেডিকেল টার্ম স্নিজ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? স্নিজ। আচ্ছা, এখন এই স্নিজিং থাকবে বাচ্চার। তার পরবর্তীতে কি থাকবে দেখবেন যে বাচ্চা যখন শ্বাস নিচ্ছে তার কিছুটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, যেমন বারবার নাক থেকে স্নিজ বা শ্লেষাটা বের হয়ে আসতেছে। তার পরবর্তীতে যখন সে শ্বাস নিতে যায়, যখন নাক একবারে বন্ধ হয়ে যায় শ্লেষা জমতে জমতে, তখন কি হয় দেখবেন একটু টেনে টেনে শ্বাস নেয়। ওটা কিন্তু আবার নিউমোনিয়া ভাবেন না, সে টেনে টেনে শ্বাস নেয়। আচ্ছা, তার পরবর্তীতে হবে দেখবেন যে বাচ্চাটা একটু কান্নাকাটি করে, কারণ ওই যে তার নেজাল ব্লক হয়ে আছে। আমি হইলে না বলতে পারি যে আমার নাক বন্ধ হয়ে আছে, বাচ্চা তো আর বলতে পারতেছে না, তো তখন সে কী করে? কান্নাকাটি করে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে দেখবেন বাচ্চা একটু গরম পরিবেশ খুঁজে, কারণ ওর যে ঠান্ডা লাগতেছে, ওর তো এমনিই স্বাভাবিকের চেয়ে ঠান্ডা লাগে। আপনার আমার বডির টেম্পারেচার ওর টেম্পারেচার কিন্তু এক না। ঠিক আছে, ওর তো এমনিতেই ঠান্ডা লাগে, যখন তার মধ্যে এই সিমটমগুলো গ্রো করে যায় তখন আরও ঠান্ডা লাগে। তখন দেখবেন বাচ্চা কুল থেকে নামতেছে না। হ্যাঁ, সে মায়ের উষ্ণতাটা সে বারবার চাচ্ছে, এই ধরনের কিছু সিমটম থাকবে। এর সাথে কি থাকতে পারে? রানি নোজ। রানি নোজ, রানি নোজের বাংলা কি? ঠিক আছে, আরেকটা হচ্ছে কি? কফিং। কফিং মানে কি? কাশিটা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে ড্রাই কফ, আর একটা হচ্ছে ওয়েট কফ বা প্রোডাক্টিভ কফ। কফ কয় ধরনের হবে? 2 ধরনের, এটা মনে রাখতে হবে। ড্রাই, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ। একটা হয় ড্রাই কফ, আর একটা হয় প্রোডাক্টিভ কফ। আচ্ছা, এখন তাহলে কি দেওয়া যায় এই বাচ্চার ক্ষেত্রে? কি করা যেতে পারে? ডেসলোরাটিডিন নাম শুনছেন? ডেসলোরাটিডিন, হ্যাঁ, ডেসলোরাটিডিন, এটাকে ট্রেড নেমে পাওয়া যায় ডেসলোর প্লাস, লিখেন 1 নাম্বার দিয়ে। আচ্ছা, আরএক্স বুঝেন তো? আরএক্স বুঝেন? আরএক্স এর মানে কি কোন তো? ওনার বাংলা ঠিক আছে, এখন বলেন তো আরএক্স এর মানে কি? আগে এটা শিখেন, আপনাদের জন্য খুব সংক্ষেপে বলে দিচ্ছি। পেশেন্ট শুড ফলো, যদিও এটার একটু ডেসক্রিপশন আছে, কিন্তু আপনারা এতটুকু মনে রাখতে পারলে এনাফ। আচ্ছা, এখন আসেন হচ্ছে
এটা গেল হচ্ছে 6 মাসের কমে যদি বাচ্চার বয়স থাকে, মনে রাখবেন 6 মান্থের কমে হয় তখন আমরা বাচ্চার ক্ষেত্রে কি ব্যবহার করার চেষ্টা করব, ড্রপ, যেটাকে আমরা বলি পেডিয়াট্রিক ড্রপ বা পেডি ড্রপ। ওকে, এখন আসেন হচ্ছে আর যদি বেশি হয়, অফিস রুম থেকে নিয়ে আসেন যান। আর যদি বেশি থাকে, 6 মাসের বেশি হয়, তখন আমরা কি দিব, সিরাপ। আর যদি বাচ্চা ক্যাপসুল বা গিলতে পারে তখন আমরা সেটাই দিব, ট্যাবলেট। ঠিক আছে, কিংবা কি ব্যবহার করা যেতে পারে, সাপোজিটর। এখন সব কিছু তো আর সাপোজিটরে পাওয়া যায় না। আচ্ছা, তাইলে আমরা মনে রাখবো কি 6 মাসের কম হলে আমরা কি দিব, ড্রপ। আর যদি 6 মাসের বেশি হয়, সিরাপ। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন 1 নম্বরে কি লিখবেন, ডেসলর লিখেন, DESLOR। ঠিক আছে, ডেসলর প্লাস PLUS। এটা কি করবে, 2 ফোঁটা করে দিবে দিনে একবার, 7 থেকে 10 দিনের জন্য। লিখছেন? আচ্ছা, একবার দিনে একবার। এটা লিখেন, এটা হচ্ছে কি নেজাল ড্রপ, নরসল। 2 নাম্বার দিয়ে লিখেন, এটা হচ্ছে একটা নেজাল ড্রপ, নরসল। আচ্ছা, এটা দিবেন হচ্ছে 2 নাকেই 2 ফোঁটা করে দিবেন 3 থেকে 4 বার দিনে, 2 ফোঁটা করে 3 থেকে 4 বার। আচ্ছা, সবই দিবেন হচ্ছে মিনিমাম 7 ডেজ, 7 দিন, 5 থেকে 7 দিন বা 7 দিন। আচ্ছা, এটা প্রয়োজন ভেদে কিন্তু 10 দিনও দিবেন, কারণ দেখবেন বাচ্চাদের সব ঠিক হয়ে গেলেও ওই নাক দিয়ে পানি পড়াটা রয়ে যায় বা নেজাল ব্লকেজটা থেকেই যায়, তখন ওইটা যদি ফার্দার থেকে যায় আমরা এটাকে ফার্দার কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে। এরপর 3 নাম্বার দেন, 3 নাম্বার দিয়ে লিখেন প্যারাসিটামল। প্যারাসিটামলটা কেন বললাম, এখন আপনাদের যেটা পছন্দ হয় প্যারাসিটামলের অনেক ভেরিয়েশন আছে না, হ্যাঁ। এখন আপনাদের যেটাই ভালো লাগে, আপনাদের যেই নাম মনে রাখতে সুবিধা হয় সেটাই ব্যবহার করবেন, কিন্তু এটার জেনেরিকটা কি থাকতে হবে, প্যারাসিটামল। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এটা দিবেন হচ্ছে 3 ফোঁটা করে 4 বার, 3 ফোঁটা করে নেবেন 4 বার, 3 থেকে 5 দিন অথবা 7 দিন। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে বলে দেই, যদিও অ্যান্টিবায়োটিকটা সহজে ধরাবেন না, প্যারাসিটামল কন্টিনিউ করার পরে যদি কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিকে যাওয়া যায়। কি দিবেন, সেফিক্সিম, নাম শুনছেন? আচ্ছা, সেফিক্সিম একটা ড্রপ পাওয়া যায়, এটা হচ্ছে জেনেরিক। এখন আপনারা যেটাই ব্যবহার করেন, সেফিক্সিম কি হবে, সেফিক্সিম। আচ্ছা, সেফিক্সিম আমরা কি দিব, 2 বেলা করে দিব। লিখেন সেফিক্সিম 2 বেলা করে, CEFIXIME, CEFIXIME, সেফিক্সিম 3 ফোঁটা করে 2 বেলা দিব। কয় দিনের জন্য দিব, 7 দিনের জন্য দিব। আচ্ছা, এটা হচ্ছে যে এই 6 মাসের কম, 6 মাসের কম, এটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ। 7 ডেজ সব ক্ষেত্রে বলতে, এখানে কিন্তু জ্বর থাকবে, পেশেন্টের কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, এই হচ্ছে অবস্থা। না না না, জ্বর আসলেই কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে কি করবেন, প্রথমে শুরু করবেন হচ্ছে প্যারাসিটামল দিয়ে, যেটা বলে দিলাম, প্যারাসিটামল দিয়ে শুরু করবেন। প্যারাসিটামল দিয়ে শুরু করে আপনি 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত পেশেন্টকে রাখতে পারেন অবজারভেশনে। এখন প্যারাসিটামলে যদি এটা রিকভার হয়ে যাচ্ছে তাহলে আর অ্যান্টিবায়োটিকে যাওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, ঠিক আছে। আর যদি আপনি ধরেই অ্যান্টিবায়োটিক দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। নিয়ম হচ্ছে 72 ঘন্টা পরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে অ্যান্টিবায়োটিকে যাওয়া। এখন আমরা তো বাঙালি না, হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপারটা। এখন আসেন, এই হচ্ছে ব্যাপারগুলো, হ্যাঁ। এখানে কোনো ভুল করা যাবে না এবং আপনারা কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন না যে 3-এর জায়গায় 4 দিলাম, 5-এর জায়গায় 6 দিলাম, না, ঠিক আছে, ওকে। এবার আসেন হচ্ছে 6 মাসের বেশি বয়স, সুন্দর করে আগে হেডলাইনটা লিখেন,
যে 6 মাসের বেশি বয়স হলে। এটা লিখেন, 1 নাম্বার দিয়ে এটা লিখবেন। তারপরে লিখেন, এটার সাথে লিখবেন 20 কেজিতে 1 চামচ করে, 20 কেজিতে 1 চামচ, এটা নিচে লিখবেন, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে, যে 20 কেজিতে 1 চামচ। কয়বার করে? 2 বার করে। কতদিন? 2 বার করে লিখছেন? কতদিনের জন্য দিবেন? 7 দিন। 15 দিন। লিখেন। লিখছেন? এটা লিখেন আস্তে ধীরে। আচ্ছা, একটা করে দিব মন্টেলুকাস্ট, একটা করে দিব শুধুমাত্র রাতে, ব্র্যাকেট দিয়ে নিচে এগুলো ঠিকঠাকভাবে লিখবেন, একটা করে শুধুমাত্র রাতে। শুনেন, আপনারা যখন মন্টেলুকাসটা হচ্ছে বাচ্চার যদি শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, দেখবেন একটু টেনে টেনে শ্বাস নিচ্ছে বা শ্বাসের সাথে অন্য কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা এই মন্টেলুকাসটা দিয়ে দিই সাপোর্টিং হিসাবে। আচ্ছা, আপনারা যখন মেডিসিনের কোনো কিছু লিখবেন বা ডোজ লিখবেন, সেটা আপনারা বসবেন পেয়ারে বসার জন্য। পেয়ারে বসলে কী হবে? পেয়ার মানে বুঝছেন, জোড়ায় বসবেন। জোড়ায় বসলে কী হবে? একজন যদি একটা মিস করে যান, এটা পাশের জন থেকে দেখে নেবেন। একা একা বসে তো নিজেও লিখতে পারতেছেন না, কয়েকবার জিজ্ঞাসা করতে হচ্ছে। তো ওনার সাথে বসেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, এটা শুধুমাত্র একটা করে দিবেন, শুধুমাত্র রাতে। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা দিই 15 দিনের জন্য, কিন্তু পেশেন্টের অবস্থা যদি ভালো হয়ে যায় সেটা 15 দিন নেওয়ার দরকার নাই। তবে কমপক্ষে 7 থেকে 7 দিন কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু আগে আপনাদেরকে একটা নেজাল ড্রপের কথা বলে দিয়েছিলাম, নরসল, মনে আছে? এরপর এটা লিখেন, ওই পৃষ্ঠাটা খেয়াল করে এখানে লিখেন। একই ডোজ, একই বেলা। হুম, 2 ফোঁটা করে 4 বার। আচ্ছা, তার পরবর্তীতে লিখবেন, ওই যে ওইখানে বলে দিলাম না সেফিক্সিম ড্রপ, এখন এখানে লিখবেন সিরাপ সেফিক্সিম। লিখেন ড্রপ, ওইখানে বলে দিয়েছিলাম যে, লিখছেন? আচ্ছা, ঠিক একই জিনিস লিখবেন এখানে, কিন্তু এটা ড্রপ না, এটা হচ্ছে সিরাপ। লিখেন সিরাপ সেফিক্সিম। আচ্ছা, এটা কি হবে? 20 কেজিতে 1 চামচ, 20 কেজিতে 1 চামচ। কোনো তাড়াহুড়ার দরকার নাই, ধীরে সুস্থে লিখেন। ভুল লেখার চেয়ে ধীরে সুস্থে লেখা ভালো। হ্যাঁ, একবারই নেবেন। কতদিনের জন্য? 7 দিনের জন্য। 20 কেজিতে 1 চামচ দিবেন। ডেইলি একবার করে 7 দিন। আচ্ছা, এখন আসেন হচ্ছে, আপনারা বলতে পারেন যদি বাচ্চার ওজন 12 কেজি হয় তখন কি করব, যদি 10 কেজি হয় তখন কি করব? শোনেন, আপনাকে আমি একটা বেস পয়েন্ট ধরাই দিচ্ছি যে 20 কেজিতে কতটুকু দিবেন? 1 চামচ। তাইলে এবার আপনারা আন্দাজ করে বলেন তো, আপনাদের তো একটা অভিজ্ঞতা থাকতে হবে, সব তো আর টু দ্য পয়েন্টে বলা যাবে না। যে 10 কেজির বাচ্চা হলে কতটুকু দিবেন? কনসেপ্ট ক্লিয়ার? যদি 15 কেজির বাচ্চা হয় 1 চামচের চেয়ে কিছুটা কম দিব। এটা কি মেপে বলা সম্ভব? এটা আপনার আন্দাজ থাকতে হবে ভাই, ঠিক আছে? আমি আপনাকে বেস পয়েন্টটা বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, কিছু বাচ্চার বয়স এমনি বেশি, কিন্তু ওজনের দিক দিয়ে ডক্টর ওই ক্ষেত্রে ওজন ইম্পর্টেন্ট। ওজনের দিক দিয়ে দেখবো না আপনার বয়স দেখবো। আচ্ছা, যদি আপনার হচ্ছে বাচ্চা যদি স্বাভাবিক থাকে, অসুস্থতা তো থাকবেই, কিন্তু বাচ্চার যদি গঠন ভালো থাকে, তাহলে আপনি শুধুমাত্র বয়সই চিন্তা করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? বয়সটা ইম্পর্টেন্ট, যে বাচ্চার বয়স কত। কিছু বাচ্চা আছে দেখবেন, মানে কথার কথা আর কি, বিশেষ করে যেগুলো একটু গ্রামের বাচ্চা কাচ্চায় দেখবেন শরীরে কিছু থাকে না, কিন্তু বয়স অনেক বেশি থাকে না, তো অত প্যানিক হওয়ার মতো কিছু নাই, বয়সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বয়স মোর ইম্পর্টেন্ট। আচ্ছা,
যদি ডায়রিয়ার বাচ্চা হয় সেখানে একটা আলাদা হিসাব, ডায়রিয়ার বাচ্চা নিয়ে আসছে তাহলে আমরা সেখানে আলাদা বিবেচনা করব, কারণ সেখানে ওয়েটের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, যে আমি ড্রাগ দিয়ে দিলাম কিন্তু বডিতে যদি অ্যাবজর্ব না করে তাহলে তো এখানে কাজ করবে না। আচ্ছা, কী কী লিখছেন একজন একটু পড়েন তো। 6 মাসের বেশি বাচ্চার বয়স থাকলে কী কী লিখছেন? সিরাপ প্লাজমা 20 কেজিতে 1 চামচ 2 বার করে 15 দিন, ট্যাবলেট মোটিভিকাস্টের এখন রাতে করে 7 দিন, আর নেজাল ড্রপ নরসল 5 দিন 7 দিন অথবা 10 দিন 2 ফোঁটা করে 3 থেকে 4 বার দিন। ওকে, আর সিরাপ সেপ্টিক্রিন 20 কেজিতে 1 চামচ 1 বার করে দিনে 7 দিন। 7 দিন। ওকে, ডান। এটাই হচ্ছে যদি স্বাভাবিক জ্বর নিয়ে আপনার কাছে আসলো, এই হচ্ছে প্রসিডিওর। আচ্ছা, এখানেও ব্যাপারটা কী হবে, ওইখানে আপনাদেরকে বলে দিছি না প্যারাসিটামল, একটা জিনিস বাদ রয়ে গেছে যেটা প্যারাসিটামল ওইখানে যেটা বলে দিছি একই নিয়ম থাকবে, কিন্তু এখানে হবে সিরাপ আর হবে কি চামচের হিসাব। ওই একই নিয়ম হবে। যদি আপনার বাচ্চাকে 3 দিন দেখবেন, 3 দিনে যদি আপনার বাচ্চা বা ভাবেন যে না আমি 3 দিন দেখবো না, তাহলে ওই সরাসরি সেফিক্সিমে চলে যাবেন। আর যদি না হয় তাহলে প্যারাসিটামলই 3 দিন পর্যন্ত কন্টিনিউ করাবেন। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এর চেয়ে সহজভাবে বলা আসলে সম্ভব না। ড্রপের ক্ষেত্রে সেফেক্সিম 2 বারই, মানে সিরাপের ক্ষেত্রে একবার এটা ওকে, সিরাপের ক্ষেত্রে একবারই এনাফ। একবারই যাচ্ছে। আচ্ছা, তবে মনে রাখবেন বাচ্চা যদি আবার নিয়ে ফেলে দেয় তাহলে কিন্তু কাজ হবে না, বা আপনি যে ওষুধটা দিলেন সে অর্ধেক ফেলে দিল, তাহলে যতটুকু আপনার চোখের দেখা আন্দাজে ফেলে দিচ্ছে অতটুকু আবার খাওয়াই দিবেন। বুঝতে পারছেন? না হয় কিন্তু ডোজ ইফেক্টিভ থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার? প্যারাসিটামলটা কি 20 কেজি স্যার? হ্যাঁ, একই নিয়ম। নরমালি প্যারাসিটামল আগে যেমন ছিল 10 থেকে 15। 10 থেকে 15, এটা তো পার কেজি হিসাবে। আচ্ছা, তারপরে আপনাদের এখানে টপিকস হচ্ছে নবজাতকের জন্ডিস বা নিউনাটাল জন্ডিস। খুঁজেন, আপনাদের বইয়ে খুলেন, পাইছেন? জন্ডিস ব্যাপারটা কি বলতে পারবেন? এক্স্যাক্টলি, ঠিক আছে। সোজা কথাই হচ্ছে আপনার আমার বডিতে, ছোটদের হোক কিংবা বড়দের হোক, আপনার আমার বডিতে যদি কোনো কারণে বিলিরুবিনের লেভেলটা, কি জিনিস, বিলিরুবিনের লেভেলটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে, তখন আমরা সেই অবস্থাটাকে কি বলবো? জন্ডিস। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, যেহেতু বাচ্চাদের কথা বলা হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিসটা হয় 2 ধরনের। বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিসটা হয় 2 ধরনের, একটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। এখন আসেন, জন্ডিসটা 2 ধরনের হয়, আবার সময়ের ভেদে হয়, 0 থেকে 2 দিন পর্যন্ত, এটা একটা জন্ডিস। আরেকটা হচ্ছে 3 থেকে 10 দিনের সময় যেটা হয়। বুঝতে পারছেন? প্যাথোলজিক্যাল জন্ডিসটা কোনটা? যখন 0 থেকে 2 দিন, মানে প্রথম জন্মের পরই যখন তার জন্ডিস দেখা দেয়, তখন আমরা সেটাকে কি বলবো? প্যাথোলজিক্যাল জন্ডিস। আর যেটা হচ্ছে 3 থেকে 10 দিনে হয়, আমরা কি বলবো? বাকি রইল কি? ক্লিনিক্যাল। দ্যাট মিনস এটা ক্লিনিক্যাল জন্ডিস। আচ্ছা, এখন আসেন, জন্ডিস হলে আমরা বাচ্চার কিছু সিমটম দেখব। কিভাবে বুঝবো যে বাচ্চাটার জন্ডিস হতে পারে, বা আমরা টেস্ট কখন করাবো, যে একটু টেস্ট করে দেখি যে বাচ্চার অবস্থাটা কি। প্রথমত দেখবেন বাচ্চার চোখটা দেখবেন ফ্যাকাশে হয়ে যাবে। ধরেন আপনার আমার চোখের এই নিচের অংশে যদি দেই, হ্যাঁ, আর টান দেই, তখন কি হবে দেখবেন শিকড়ের মতো এরকম দেখবেন, হ্যাঁ, ব্রাঞ্চ আছে কিছু শিকড়ের মতো হয়ে আছে, যেগুলোর মধ্যে লাল হয়ে আছে, হ্যাঁ। কিন্তু জন্ডিসের বাচ্চার ক্ষেত্রে কি হবে জানেন? এটার মধ্যে এই রেডনেসটা থাকবে না, হ্যাঁ, সাদা, অথবা কি হবে, এই সাদার বদলে একটা হলুদা ভাব চলে আসবে। এই হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে দেখবেন বাচ্চাকে যখন আপনি ওপেন করবেন, সোজা কথা মনে রাখবেন, যে কোনো বাচ্চা জন্মের পর কিন্তু গায়ের রং নির্ধারিত হয় না, এটা তো জানেন। হ্যাঁ, ঠিক আছে, হয়, কিন্তু অতটা নয়। দেখবেন একটা নর্মাল কালার থাকে, পিঙ্কিশ থাকে। একটা সদ্যজাত জন্ম নেওয়া বাচ্চা সবসময় পিঙ্কিশ হয়, পরবর্তীতে গায়ের রং পরিবর্তন হলেও কিন্তু জন্মের পরপর সব বাচ্চাই পিঙ্কিশ থাকে। আচ্ছা, তখন দেখবেন বাচ্চার মধ্যেও বডির দিকে যখন আপনি তাকাবেন, আপনার কাছে খেয়াল হবে যে ইয়েলোইশ একটা ভাব আছে, হলুদাও একটা আচরণ থাকবে। বাচ্চার হাত যখন নেবেন তখন সম্পূর্ণরূপে হলুদ পাবেন। পায়ের দিকে তাকাবেন, দেখবেন হলুদ হয়ে আছে। ঠিক আছে, ওকে। জিহ্বা যখন বের করাবেন, বাচ্চার জিহ্বাটার দিকে যখন তাকাবেন, তখন দেখবেন কোটেড হয়ে থাকে। কোটেড মানে কি বুঝছেন? জিহ্বার মধ্যে এই ধরনের
লালা দেখবেন হচ্ছে জমে স্যালাইভাটা থাকে, তখন সেটাকে আমরা তখন আমরা তাকে কিছু পরীক্ষা করাই। চোখের যেটা হলুদ এটা কি উপরে অংশে থাকে না পুরো ঢুকে থাকে? কোথায়? হলুদ যে চোখের যে জন্ডিস। হ্যাঁ, উপরের দিকে হলুদ হয়ে থাকবে, ঠিক আছে। আর নিচেরটা কেন বলছি, নিচেরটা হচ্ছে এনিমিয়া, ঠিক আছে। নিচেরটায় আমরা কি দেখব, এনিমিয়া। যেসব বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিস থাকে তার ক্ষেত্রে এনিমিয়া হওয়ার চান্সটাও থেকে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন এই জন্ডিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিউর কি। আলটিমেটলি হচ্ছে জন্ডিসের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রসিডিউর নাই, যে ধরেন আমি এসেফিক্সিম দিয়ে দিলাম, ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে দিলাম, এজিথ্রোমাইসিন দিলাম, হ্যাঁ, তাকে আমি ওটি করায় নিয়ে আসলাম, না। এটা হচ্ছে কি সিমটোমেটিক ট্রিটমেন্ট। এখানে আমরা কি চিকিৎসা করব, এখানে ট্রিটমেন্টের প্রসিডিউরটা হচ্ছে ঠিক আছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, ধরেন কথার কথা এই জন্ডিস থেকে আপনি বাচ্চাকে কি করবেন, হাইড্রেটেড রাখবেন। হাইড্রেটেড মানে হচ্ছে হ্যাঁ তরল জাতীয় খাবার বাচ্চা বেশি খাবে, পানিটা বেশি কনজিউম করবে, হ্যাঁ, তাহলে কি হবে, তার বডিতে বিলিরুবিনের মাত্রাটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে কি, এই যে তার বিলিরুবিনের লেভেলটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে যদি কথার কথা তার জ্বর আসে, আমরা জ্বরের ট্রিট করব। যদি তার কনস্টিপেশন দেখা দেয়, কনস্টিপেশন মানে বুঝছেন, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যটাকে ট্রিট করব। ওই জ্বরের জন্য তো আপনাদেরকে বলে দিলাম এই ট্রিটমেন্ট প্রসিডিউরে রাখবেন। যদি কোষ্ঠকাঠিন্য হয়, কোষ্ঠকাঠিন্য বুঝেন কোন তো কি কষ্ট হয়ে যায়, আচ্ছা, তখন আমরা কি চিকিৎসা করতে পারি বলেন তো? আচ্ছা, এখন আসেন হচ্ছে বাচ্চার মাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কনস্টিপেশন যদি হয়ে থাকে, যদি হয় আর কি, যে কনস্টিপেশনটা কতদিন ধরে হচ্ছে বা অবস্থাটা কেমন, একবারেই স্টুল বেরোচ্ছে না নাকি একটু একটু করে বেরোচ্ছে, বাচ্চা কান্নাকাটি করতেছে, পেট ফেপে আছে, কোনটা? তো মা যদি বলে যে না আমার একদমই স্টুল বের হচ্ছে না বাচ্চার, 2-3 দিন হয়ে গেছে, কোনো পায়খানাই নেই বাচ্চার, তখন আমরা দ্রুত কি করব, তার পায়খানাটাকে বের করার চেষ্টা করব। কিভাবে? তখন দিব গ্লাইসাপ বা গ্লিসারিন সাপোজিটর, ঠিক আছে। গ্লাইসাপ এটা কাদের জন্য পাওয়া যায়, ফর চাইল্ড, ঠিক আছে। চাইল্ডদের জন্য একটা গ্লাইসাপ আছে, আর অ্যাডাল্টের জন্য হয় 3.23 বা সামথিং বোধ হয়, আর বাচ্চাদেরটা বোধ হয় 2 পয়েন্ট সামথিং, 1.25 বা কিছু একটা, 1.25 বা কিছু একটা। আপনি ওইটা ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রে। ওইটার ব্যবহারের নিয়মটা কি, অ্যাট এ টাইম একসাথে দিতে হয় 4টা। কয়টা দিবেন? 4টা, 1 by 1, একের পর এক এরকম করে দিবেন, কয়েক সেকেন্ড গ্যাপ নিয়ে দিবেন। 4টা দিলে কি হবে, তার 15 থেকে 20 মিনিটের মধ্যে তার কি হবে, একটা পায়খানা হবে। যদি এতে সে রিকভার হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো, যদি সে রিকভার না হয় দেন আমরা 30 থেকে 35 মিনিট পরে বা 40 মিনিট পরে আবার এটাকে কন্টিনিউ করব। এরকম করে কয়বার দেওয়া যাবে? 3 বার, তার মানে কয়টা? 12টা। বুঝতে পারছেন আমার কথাটা? এখানে ভীত হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে কোনো ক্ষতি হবে না, এখানে গ্লিসারিন ছাড়া কিচ্ছু নাই। যে জিনিসটা আপনি বডিতে দিচ্ছেন এখানে শুধুমাত্র গ্লিসারিন আছে, আর কিছু নাই। বুঝতে পারছেন আমার কথাটা? অতএব এখানে বাচ্চার আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন হওয়ার চান্স নাই বললেই চলে। কারণ এটা কি করবে, ভিতরে যাবে, তার যেই রাস্তাটা ব্লক হয়ে আছে ওইটাতে গ্লিসারিন একটু চিটচিটে ভাবেন না, বা রাস্তাটাকে কি করবে, ক্লিয়ার করবে, যাতে স্টুলটা বাইরে বের হয়ে আসতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে আসেন হচ্ছে বাচ্চার যদি অন্য যত সমস্যা হবে, সোজা কথায় যত সমস্যা হবে আমরা সেটাকে ট্রিট করার চেষ্টা করব। আর একটা কিছু পদ্ধতি আছে যেটা আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপিটা কি করা হয় দেখবেন, একটা বাক্সর মধ্যে একটা নীল আলো থাকে, নীল আলোর মধ্যে বাচ্চাটাকে শুধু জেনিটালিয়া এবং চোখগুলোকে ঢেকে দিতে হয়। চোখ এবং তার জেনিটাল অর্গান, এটা মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চা হোক, জেনিটাল রিজিয়ন মানে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনা, মেলের ক্ষেত্রে হচ্ছে পেনিস, এই রিজিয়নটাকে ঢেকে এবং চোখটাকে ঢেকে তখন তার বডিতে কি করা হয়, এই থেরাপিটা দেওয়া হয়। এতে কি হয়, তার বডির বিলিরুবিন লেভেলটাকে কমায় নিয়ে আসা হয়, ঠিক আছে। আর আরেকটা কি করা হয়, একদম সিভিয়ার লেভেলে হয়ে গেলে তখন যেটা করা হয় ট্রান্সফিউশন, কেমন, সেগুলো তো আর আপনাদের জন্য নয়, তাই আর ডিসক্রিপশনের প্রয়োজন নাই। আচ্ছা, এখন বাচ্চাটাকে এটা তো স্যার নরমাল যেটা কোনটা,
অথবা 0 to 2 days, হ্যাঁ। ওইটার জন্য তো কোনো ট্রিটমেন্ট না, ওইটার জন্য আমরা টেস্ট করব। ওইটার কজ আছে কিছু। একটা হয় RH ইনকম্পিটিবিলিটি। RH ইনকম্পিটিবিলিটি, ঠিক আছে? কারণগুলো আচ্ছা, ঠিক আছে। এইগুলো মোটামুটি হচ্ছে তার কারণ। একটা হলো কি RH ইনকম্পিটিবিলিটি। RH ফ্যাক্টর বলতে আমাদের বডিতে একটা ব্যাপার আছে। এটা যদি মায়ের বডি এবং বাচ্চার বডিতে ইমব্যালেন্স থাকে, এটার কারণে জন্ডিসটা হতে পারে। আর এটা হচ্ছে কি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনাস একটা এনজাইম থাকে। এই এনজাইমটার যদি বাচ্চার বডিতে অ্যাবসেন্ট থাকে বা কোনো ধরনের পর্যাপ্ত মাত্রায় না থাকে, তখন তার বডিতে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, তখন তার জন্ডিসটা হতে পারে। আরেকটা হচ্ছে কি HDN। HDN মানে হচ্ছে কি হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। হিমোলাইটিক ডিজিজ কি কি থাকতে পারে? যেমন তার হচ্ছে ধরেন এনিমিয়া ডেভেলপ করতে পারে, হিমোলাইটিক এনিমিয়া, ঠিক আছে? বা তার কোনো ব্লিডিং থাকতে পারে, সেজন্য হচ্ছে। এই ডিজিজগুলো যদি হয় তখন আমরা বলি প্রথম 2 দিনের কজ। এগুলো যদি না থাকে তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট চলবে। আর যদি এগুলোতে কোনো ধরনের সমস্যা থাকে, এগুলো দেখা দেয়, তাহলে আমরা এগুলোকে চিকিৎসা করার চেষ্টা করব। আর আপনাদের কাছে যদি এসে বলে বা আপনাদের কাছে যদি এসে, তাহলে আপনারা কী করবেন? পেশেন্টকে বলবেন তাকে কি করতে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি তাকে হাইড্রেটেড রাখতে। মায়ের দুধ কন্টিনিউ থাকবে, মায়ের দুধের কোনো ঘাটতি হবে না, সেটা কন্টিনিউ থাকবে, সকল খাবার দাবার খাবে, কিন্তু তার সাথে কি করবে? তরল যে খাবারটা আছে সেটাকে বেশি মাত্রায় খাবে, বুঝতে পারছেন? এবং দেখবেন অটোমেটিক্যালি। আর বাকি কি বলবেন? সিমটোমেটিক। সিমটোমেটিক মানে হচ্ছে দেখবেন তার জ্বর আছে কিনা। যদি জ্বর আসে তাহলে জ্বরের চিকিৎসা করবেন। যদি তার ওই যে বললাম কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা করবেন। যদি হচ্ছে তার ধরেন কি বলে এটাকে, বাচ্চা দুর্বল হয়ে যায়, তখন জিঙ্ক দিবেন। মানে যা সিমটম নিয়ে আসবে সে অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টটা দিতে হবে। এছাড়া আর কিছু করণীয় নাই। আর যদি খুব সিভিয়ার লেভেলে যায়, হয়তো এগুলোতে যাবে, তখন তো হসপিটাল ছাড়া তার আর কোনো গতি নাই। ওই যে ফটোথেরাপি বা ট্রান্সফিউশন। আপনাদের ক্লাস শুরু হয়েছে কয়টায়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আসেন হচ্ছে ইনফ্যান্টাইল স্কাল্প এক্সিমা। বের করেন ইনফ্যান্টাইল এক্সিমা। সূচিপত্রে যান, যে খুঁজলে পেয়ে যাবেন। পাইছেন? ওকে, এক্সিমা বুঝেন তো নাকি? বাংলা কি কন্ত? না, দাঁত ঠিক আছে এরকম। আচ্ছা ঠিক আছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে কখন হয়ে থাকে? বাচ্চাদের স্কিন যখন ড্রাই হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম হচ্ছে যখন স্কিনটা কী হয়, ড্রাই হয়। ড্রাই মানে শুকায় যায়, তখন দেখা যায় এটা দেখা দিতে পারে। এছাড়া হচ্ছে যদি পরিবারের অন্য কারোর আছে, যেমন মায়ের আছে, ঠিক আছে, বা বাবার আছে, কিংবা পরিবারের কারোর আছে, এগুলো তো কন্টামিনেটেড ডিজিজ, তো তখন বাচ্চার মধ্যে অটোমেটিকলি চলে আসতে পারে। তাহলে সেখানে করণীয় কী? কারণ বাচ্চা মানুষ, করণীয়টা কী থাকে? আচ্ছা, একটা হচ্ছে কি ফ্যামিলির সবাইকে একটা হাইজিন মেনটেন করতে হবে। ফ্যামিলির সবাই যারা আছে, এবং তার যে বেডশিট, বাচ্চাটার যেই বেডশিটের মধ্যে আছে কিংবা যে জামা কাপড়গুলো ব্যবহার করতেছে, সেটাকে 24 ঘন্টার বেশি ব্যবহার করানো যাবে না। এগুলো কিন্তু মানতে হবে, হ্যাঁ, না মানলে হবে না। এবং এগুলোকে কী করতে হবে? ফুটন্ত গরম পানিতে কমপক্ষে আধা ঘন্টা ধরে ভিজায় রাখতে হবে। গরম পানি মানে যেন তেন নয়, একদম ফুটন্ত গরম পানিতে ভিজায় রাখতে হবে। না, ওইটা দেওয়ার দরকার নেই, শুধু গরম পানি এনাফ, ঠিক আছে? ওকে, কেন দিবেন না ওইটা? কারণ স্যাভলন কিন্তু ধরেন আপনি কাপড় ধুইলেন, তারপরেও কোনো না কোনোভাবে যদি এগুলো থেকে যায়, তখন এটা তো বাচ্চার স্কিনে আবার লাগলো, তখন কি হবে? বাচ্চার স্কিনে স্যাভলন বা ডেটল দেখবেন কোরোসিভ লাইক ক্ষত করে ফেলবে বাচ্চার স্কিনে, বুঝতে পারছেন? বা পুড়ে যাবে বাচ্চার স্কিন। এই কারণে না দেওয়াই উচিত, ঠিক আছে? আচ্ছা, ওইটার ক্ষেত্রে দিবেন ক্যালামাইন। ক্যালামাইন একটা লোশন পাওয়া যায়,
ঠিক আছে, ক্যালামাইন একটা পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। তবে সেটা আবার মুখে চোখে যে আর যেন জেনিটাল অর্গানে না লাগে, পেনিস বা ভ্যাজাইনাতে যেন না লাগে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন হচ্ছে শুধু এক্সিমার ক্ষেত্রে আর কি করা যেতে পারে। আর কিছু আসলে করণীয় নাই। এখন পেশেন্টকে কি করবেন, কিছু ট্রিটমেন্ট দিবেন। লিখেন ডার্মাসল, DERMA, লিখেন। আচ্ছা, এটা ব্যবহার করবেন কেমনি, 2 থেকে 3 বার প্রতিদিন এরকম করে কমপক্ষে। এটা একটু অ্যাডাল্টদের জন্য না। ওইটা বাচ্চাদেরও এনাফ ডার্মাসল, ঠিক আছে, অবভিয়াসলি। এছাড়া আর কি থাকবে না, এখন আর নাই তো কিছু, কি দিবেন এখন, এটার জন্য তো এটাই, আর তো নাই। এখন আসেন হচ্ছে অয়েনমেন্ট দিবেন হচ্ছে ডার্মাসল, সেটা দিয়ে কি করবেন, কতদিন ব্যবহার করবে, 1 মাস। কয় বেলা দিবেন, 2 থেকে 3 বেলা, 2 বেলাও দেওয়া যায়, 3 বেলাও দেওয়া যায়। আচ্ছা, তারপরে কি করবেন, এটা লিখেন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আচ্ছা, এটাতে হচ্ছে 1 লিটার পরিমাণ গরম পানি নেবেন, নিয়ে 2 থেকে 3টা ক্রিস্টাল দিবেন, দিয়ে ওই পানিটা দিয়ে হচ্ছে বাচ্চাটাকে ধুয়ে দিবেন। গরম পানিটা যেন সহ্যসই হয় আর কি, আবার একদম গরম পানি দিলে তো হবে না। হ্যাঁ, কুসুম গরম পানি আমরা যেটাকে বলে থাকি। গ্রামে আরেকটা ট্রিটমেন্ট মনে ইউজ করতে, যে নিম পাতা টাইপের আর কি, কুসুম পানিতে দিয়ে আচ্ছা, বাচ্চাদের যদি স্কিনের কোনো প্রবলেম হতো। আমার এখনো আধা ঘন্টা বাকি আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, নিম পাতা আমি আসলে এটার সাথে পরিচিত না, বুঝছেন, তো আমি তো এটার সাথে পরিচিত না। আমি যতটুকু আমি প্র্যাকটিসে আমি যতটুকু পাচ্ছি ততটুকু আপনাদেরকে বলতেছি। যেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা নেবেন উষ্ণ গরম পানিতে, বা 1 লিটার পরিমাণ পানি নিয়ে সেটার মধ্যে কয়েক টুকরা দিয়ে তারপরে ওই পানিটা দিয়ে কি করবেন, বাচ্চাটাকে, দ্যাটস ইট, এই দুইটাই এনাফ। আর যদি তারপরেও কোনো সমস্যা হয় পরবর্তীতে আসবেন, সিমটোমেটিক ট্রিটমেন্ট বা হচ্ছে টেস্ট করায় তারপরে চিকিৎসা দেওয়া হবে। আর যদি বাচ্চার উনি যেটা বললো ওটার জন্য হচ্ছে শুধু ক্যালামাইন লোশনটা ব্যবহার করলেই এনাফ। কোথায় ব্যবহার করা যাবে না, ফেস আর হচ্ছে জেনিটাল অর্গান ছাড়া বাকি সব জায়গায় ব্যবহার করা যাবে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে এক্সিমার ক্ষেত্রে করবেন। আর বাকি রইল কি, নিউনেটাল সিজার বের করেন। নিউনেটাল সিজার হচ্ছে কি, বাচ্চার খিঁচুনি। পাইছেন? আচ্ছা, সোজা কথা, এখানে তো আর ভেঙে চুরে বলার কিছু নাই। খিঁচুনি মানে কি, কনভালশন। একটু আগে বললাম না যে কনভালশন, মেডিকেল টার্মে বলা হয় কনভালশন। এটা বুঝবেন কীভাবে, দেখবেন হাত পা বাঁকা হয়ে যাচ্ছে বাচ্চার, বিশেষ করে যখন কবজিগুলো থাকবে তখন সে দেখবেন রিজ ড্রপ হয়ে যায়। রিজ ড্রপ মানে হচ্ছে বডির দিকে কি করবে, সে এটাকে বাঁকায় ফেলবে, এবং তার দেখবেন মানে আমরা শরীরকে শক্ত করলে যেরকম একটা ভাব হয়, তার হ্যাঁ শক্ত করে ফেলবে, তখন হচ্ছে মানে হচ্ছে সে কাঁপুনিটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, এখন সে তো এটা পারতেছে না, তো তাই তার বডির স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তীতে এখন এখানে ভয় পাওয়ার কিছু নাই, একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখানে যেটা দেওয়া হয়, একটা ইনজেকশন ব্যবহার করা হয়, ফেনোবারবিটন। ঠিক আছে, এটা দিয়ে শুরু করা হয় আর কি, যে ফেনোবারবিটন দিয়ে আমরা শুরু করব। স্যার এই খিচুড়িটা মূলত হয় কোন কারণে? এটার কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে তার কোনোভাবে বাহ্যিক তাপমাত্রার সাথে যদি তার বডির তাপমাত্রা খাপ না খায়, তখন তার কি হবে, খুব প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে না। ধরো কথার কথা তুমি করে বলার জন্য সরি, ঠিক আছে, বাইক চালাইতে গেলে শীতকালে যদি মানে গরম জামা না থাকে তখন কি হয়, শরীর কাঁপে না, আমাদের বড়দেরই শরীর কাঁপে। তো ঠিক বাচ্চার টেম্পারেচার তো আমাদের বডিতে এমনিতেই কম, ঠিক আছে। তো এখন হঠাৎ করে যদি কোনো কারণে তার বডির মধ্যে এটাতে ইমব্যালেন্স হয়, তখন বাচ্চা কি আর এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের ব্রেইনের একটা কাভারিং আছে না, এটার নাম হচ্ছে মেনিনজেস।
হ্যাঁ, কোনো বাচ্চার যদি মেনিনজাইটিস থাকে, ওই কাভারিংয়ে যদি বাচ্চার কোনো ধরনের ক্ষয়প্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন বাচ্চার এই খিঁচুনিটা হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি এপিলেপসি। এপিলেপসি বুঝো? সরি, বুঝেন? এপিলেপসির ব্যাপারটা হচ্ছে মৃগী রোগ বুঝেন? ধারণা আছে না? যদি জন্মগতভাবে কোনো বাচ্চার মধ্যে এগুলো ডেভেলপ করে যায়, এগুলো তো আর বাচ্চা বলতে পারে না বা বোঝা যাবে না, আস্তে আস্তে ওই বাচ্চাদের ক্ষেত্রে খিঁচুনি হতে পারে। আরেকটা হচ্ছে র্যাবিস। কোন ধরনের যে বাচ্চা মাঠে বা বারান্দায় খেলাধুলা করতেছে, হঠাৎ করে কোনো বিড়াল আঁচড় দিয়ে চলে গেছে বা কুকুরের আঁচড় লাগছে বা অন্য কোনো কিছু আঁচড় দিয়ে চলে, আচ্ছা, আঁচড় দিয়ে চলে গেছে, এখন বাচ্চা তো আর বলতে পারবে না, দেখলে ভালো, এখন না দেখলে এটা তো ইনফেকশন হচ্ছে ভিতরে, তখন তার কি হবে? খিঁচুনি চলে আসবে। আচ্ছা, যেটাকে আরেকটা হতে পারে কি টিটেনাস ইনফেকশন। টিটেনাস বুঝছেন? টিটেনাসের ব্যাপারটা হচ্ছে কি, কোনো ধরনের মরিচাযুক্ত কোনো কিছু দিয়ে বাচ্চা খেলার সময় যদি আঘাত পেয়ে যায়, কোনো কারণে বলতে পারলো না, তখন কি হবে? এটার ইনফেকশনটা ভিতরে গ্রো করবে, তখন আস্তে আস্তে তার খিঁচুনি হতে পারে। ওকে, এটাই হচ্ছে ইনজেকশন ফেনোবারবিটন। এখন ফেনোবারবিটন আপনি ভেইনে দিবেন। কোথায় দিবেন? ভেইনে। আচ্ছা, ভেইনে দেওয়ার পরে এটা কতটুকু পর্যন্ত দেওয়া যাবে? 40 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে। একটা দেওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করবেন? কমপক্ষে 15 মিনিটস। 1 ভায়াল দেওয়ার পরে 15 মিনিট পরে আবার একটা দেওয়া যাবে। এরকম করে কতটুকু দেওয়া যাবে? 40 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে। বুঝতে 40। আচ্ছা, দেওয়ার পরেও যদি কোনো কাজ না হয়, তখন যাবেন কোথায়? আরেকটা ইনজেকশন পাওয়া যায়, সেটা হচ্ছে স্যাডিল। ঠিক আছে, তখন আমরা যাব কোথায়? এটাও ইনজেকশন ফর্মুলেশন। কোথায় যাব আমরা? স্যাডিলে। তারপরেও যদি না হয়, এটা প্রোভাইড করার পরে আপনারা আর আপনাদের কাছে রাখা যাবে না। এই যে বললাম, প্রত্যেকটা ডোজের একটা থেকে আরেকটার গ্যাপ হবে কমপক্ষে 15 মিনিট। সর্বোচ্চ 40 ml, মানে একটা ভায়ালে থাকে 10। ঠিক আছে, আপনাদের তাহলে ক্লাস আজকে এতটুকুই থাকবে। হ্যাঁ, এটা বন্ধ করেন তো। মনে হয়